গতকালের মতো একেবারে একই সময়ে আজও কিন্তু একেবারে শুরু হয়েছে বোমা বর্ষণ। রীতিমতো বোমা বর্ষণ চলছে জম্মু কাশ্মীরের সাম্বা অঞ্চলে। ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে এবং রীতিমতো ঘন ঘন সেখানে কিন্তু নিক্ষেপ হচ্ছে, ড্রোন হানা হচ্ছে সেখানে। এবং রীতিমতো যেরকম আমরা দেখেছিলাম গতকালে ঠিক একই সময় ধরে আজও কিন্তু সেই সময় শুরু হয়েছে গোলা বর্ষণ। জম্মু কাশ্মীরের সাম্বায় পরপর বিস্ফোরণের আওয়াজ, একেবারে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এবং যেমনটা ঠিক বিকেল বেলায় কিন্তু বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বলেছিলেন যে তুর্কি যে সমস্ত ড্রোন, সেই ড্রোন দিয়ে কিন্তু হামলা চলছে এবং সেই একই ড্রোন দিয়ে নিক্ষেপ করা হয়েছে। এবং যদিও সমস্ত চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে, গোটা জম্মুতে কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র জম্মু নয়, বিস্ফোরণ সাম্বা সেক্টরে সক্রিয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, পাক মিসাইল একেবারে ধূলিসাৎ। রাজস্থানে, পোখরান, পাঞ্জাবে বিভিন্ন জায়গায় কিন্তু এই ড্রোন নিক্ষেপ চলছে এবং একইভাবে আকাশে কিন্তু রীতিমতো একেবারে আলোর ঝলকানি রয়েছে। নির্লজ্জ পাকিস্তান, তারা কিন্তু রীতিমতো তাদের এই আক্রমণ শানাতে এতটুকু দ্বিধা করছে না। তাদের লক্ষ্য ভারতবর্ষের সাধারণ মানুষ, তাদের লক্ষ্য সেনা ঘাঁটি। কিন্তু যে জঙ্গি নিকেশ করা হয়েছিল বৃহস্পতিবারে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু রীতিমতো সেখানে জঙ্গি ঘাঁটিগুলোকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল ভারতের তরফে। কিন্তু পাকিস্তানের তরফে যা করা হচ্ছে সেটা সাধারণ মানুষকে লক্ষ্য করে করা হচ্ছে। সাধারণ মানুষ এবং সেনা বাহিনীকে লক্ষ্য রেখেই তাদের কিন্তু এই ড্রোন হামলা চলছে। আর তারই মধ্যে আজ মোদির নাম মুখে আনতেও ভয় পান প্রধানমন্ত্রী। পাকিস্তানের পার্লামেন্টের শাহবাজের দিকে আঙ্গুল তুললেন বিরোধী এমপি, পিটিআই এর এমপি শহীদ খট্টাক। তিনি কিন্তু শাহবাজকে বিঁধলেন। শহীদ খাটাক, পিটিআই এর এমপি। পাক পার্লামেন্টে রীতিমতো সমালোচিত হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর এই ঘটনা নিয়েও কিন্তু রীতিমতো উত্তেজনা রয়েছে। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়, নিউজ রুম থেকে সরাসরি। সুজিত দা, এই পরিস্থিতি রয়েছে যেখানে একেবারে ভারতের তরফে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে সেগুলোকে নষ্ট করা হয়েছে, কিন্তু পাকিস্তানের তরফে সাধারণ মানুষ এবং সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই রকম ভাবে ড্রোন হামলা চলছে। বহু সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি হচ্ছে ক্ষেত্রে, কিন্তু তারই মধ্যে আবার দাঁড়িয়ে শাহবাজকে বিঁধলেন শহীদ খাটাক, পিটিআই এর এমপি। কি বলবেন বিষয়টিকে? প্রথমে ড্রোনের বিষয়টার একটা উত্তর দিই। আজকে যখন প্রেস কনফারেন্স করলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং তার সাথে ছিলেন সেনাবাহিনীর যথারীতি কর্নেল, তিনি ছিলেন কুরেশি এবং ভূমিকা সিং, যিনি বিমান বাহিনী থেকে রিপ্রেজেন্ট করছেন। সেখানে একটা কথা বলা হয়েছে যে টার্কিশ ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান, কিন্তু টার্কিশ ড্রোন কোনো কাজে আসেনি। টার্কিশ ড্রোন নিয়ে অনেক কথা, টার্কি যখন এরদোগানের ওই ছিটে ফোটা এরদোগান যা রয়েছে তা পাকিস্তানকে পুষ্টি জুগিয়েছে, কিন্তু সে ড্রোন কাজে আসেনি। বিভিন্ন জায়গায় হামলা করেছে, সেগুলোর ক্ষেত্রে যেমন সামরিক স্থাপনাগুলো রয়েছে, ভারতের 15টা যে সামরিক জায়গাগুলোকে টার্গেট করেছে এবং সিভিলিয়ান টার্গেট করেছে। সিভিলিয়ান টার্গেট এখনও চলছে। জম্মু থেকে একটা বিভিন্ন সেক্টরে, পুঞ্চ, উড়ি, দ্রাস, এই সমস্ত জায়গাগুলোতে, রাজৌরি এই সেক্টরটাতেও এটা লাগাতার চলছে। এটা নতুন কিছু নেই, কিন্তু একটু হেভি শেলিং হচ্ছে এবং প্রত্যুত্তরও পাচ্ছে। এবং এই জায়গাগুলো তো হচ্ছে স্বাভাবিকভাবে জনবসতি রয়েছে। এই জনবসতি জায়গার মধ্যে অনেক সাধারণ ভারতীয় নাগরিক মারা গেছে, এটা সত্য। তার কারণ হচ্ছে জানিয়েছেন আজকের আমরা সাংবাদিক সম্মেলনে বিক্রম মিশ্রি এই কথাটি জানিয়েছেন। সবচেয়ে যেটা হচ্ছে যে সামরিক স্থাপনাগুলোকে আক্রমণ করেছে এবং সেই আক্রমণগুলো প্রত্যেকটা ব্যর্থ হয়েছে। এবং সবচেয়ে ডেঞ্জারাস দিক যেটা ছিল সেটা হচ্ছে ভারতের যাত্রীবাহী বিমানকে টার্গেট করেছে। এটা অতি সতর্কতা, কারণ যাত্রীবাহী বিমানে তো নিরস্ত্র মানুষই থাকেন, সাধারণ মানুষ, সেটাকে টার্গেট করেছে। তাহলে তারা কি করতো পাকিস্তান? এই ঘটনাটাকে ঘটিয়ে ভারতের ঘাড়ে দোষটা চাপাতো, বলতো যে ভারত তার নিয়ে করছে। এতটাই বর্বরতা, অসভ্যতা এবং
মিথ্যাচার, এর উপর দাঁড়িয়ে রয়েছে হচ্ছে পাকিস্তানের সামরিক নীতি, যেটা একটি ব্যর্থ সামরিক নীতি, একটি ব্যর্থ রাষ্ট্রের ব্যর্থ সামরিক নীতি হিসাবে এটাকে দেখা যেতে পারে। এবং যেটা দ্বিতীয় যে প্রশ্নটা, নওয়াজ শরীফ কিন্তু কোথায় তিনি? নওয়াজ শরীফের সাথে আমরা জানি আসিফ মুনির, এই আসিফ মুনির লোকটা আইএসআই যখন প্রধান ছিল, এই আসিফ মুনির কিন্তু অত বেশি মিডিয়া বা সবার সামনে সারফেস হতো না, কিন্তু পালা বদলের পর আসিফ মুনির এতটাই উচ্চাকাঙ্ক্ষী, এতটাই নির্লজ্জ, এতটাই অ্যাগ্রেসিভ, এই আসিফ মুনির কী করলো হচ্ছে পাকিস্তানের পিটিআই যে নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সে জেলে পুরে দিল। সেই সময়কার ঘটনাগুলো মনে করে দেখো, পাকিস্তানে মানুষ জনতার রাস্তা নেমে একেবারে সেনা ক্যান্টনমেন্টে ঢুকে গিয়ে ভাঙচুর, হামলা অনেক কিছুই করেছিল, এবং তারপরে হচ্ছে তারা মার্চ টু লাহোর করতে চেয়েছিল এবং সেটাতে প্রচুর গুলি বিনিময় হয়েছে এবং তাতে ইমরান খানকে জেলে বন্দি রেখেছে। এই নওয়াজ শরীফের সাথেও কিন্তু এই আসিফ মুনিরের একটা সম্পর্ক খুব খারাপ, এবং এটা ঠিক কথা যে নওয়াজ শরীফ তিনি নওয়াজ শরীফ হচ্ছে দাদা, ভাই হচ্ছে শাহবাজ শরীফ, এরা হচ্ছে অত্যন্ত ধনী এবং হচ্ছে সাবেক মূলবাসী পাঞ্জাবি, তার কারণ 1947-এর আগে থেকেই তারা ওখানে ছিল। কিন্তু কতগুলো জায়গা রয়েছে পাকিস্তানের রাজনীতিতে, এটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে এই যে আসিফ মুনির হোক, বা তার আগে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে 99-তে পারভেজ মুশারফ হোক, বা তার আগে জিয়াউল হক হোক, এদের সকলেরই কিন্তু এরা মূলবাসী ওখানে ছিল না, এরা কেউ ভারত থেকে গেছে 1947-এর পর। একটা দ্বন্দ্ব কিন্তু সেখানে রয়েছে, এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে, এটা অস্বাভাবিক কিছু নয়, যেটা হচ্ছে পাকিস্তানের সংসদে আজকে এই প্রশ্নটা তুলেছে, সেই দিকেই এটা ইঙ্গিত দেয় যে পাকিস্তান কী অবস্থায় রয়েছে। একটা নেশন হিসাবে, একটা জাতিরাষ্ট্র হিসাবে পাকিস্তান কিন্তু উঠে আসতে পারেনি। ওয়ারাজ ভারতবর্ষে ওরা সবসময় বলে, ওখানকার মিডিয়ার ডিসইনফরমেশন অনুযায়ী ভারতবর্ষে যে পলিটিক্যাল ডিবেট বা অনেক ক্ষেত্রে রাজনৈতিক ভিন্নতাকে ওরা মনে করে নিজের দেশের আয়না দেখতে থাকে, কীভাবে ভাবে বোধহয় ভারতবর্ষ ঐক্যবদ্ধ নয়। কিন্তু যখন একটা নেশন হিসেবে ভারতবর্ষ ঐক্যবদ্ধ যে বারবার প্রমাণ দিয়েছে, অপারেশন সিঁদুর চলাকালীন এবং গতকালের এই যে একটা বীরত্বপূর্ণ প্রতিরোধ এবং তার সাথে হচ্ছে পাল্টা অ্যাটাক, এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দল যে কোনো সংকটে তারা সরকারের পাশে এসে থেকেছে। কিন্তু পাকিস্তানে এই পরিস্থিতি নেই। পাকিস্তানে হচ্ছে যখন এই রকম ভারতের বিরুদ্ধে, তো তারা একটা অঘোষিত যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে পরিস্থিতি তারা তৈরি করেছে সাধারণ জনগণের উপর এবং নিজের দেশের জনগণের উপর, তারা যে পরিস্থিতিটা তৈরি করেছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তারা খুঁজে পাবে না, এবং এইটাই তাদের কাছে একটা বড় রকম ধ্বংসের পথ তৈরি করে রাখবে। তার কারণ শুধু ইসলামের নামে একটা দেশকে তারা ঐক্যবদ্ধ রাখতে চায়। হোয়ারাজ বালুচ, তারা সুন্নি মুসলমান, তারা কিন্তু পাকিস্তানের যে পাঞ্জাবি হুকুমত, তার কারণ পাকিস্তানকে সকলেই এটা বলে পাঞ্জাবি হুকুমত মানে পাঞ্জাবি শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে তাদের মানে লড়াই চলছে। সে লড়াই কিন্তু অত্যন্ত হিংসাত্মক লড়াই, পাঠান পুস্তুন সবাই তারা লড়ছে, এবং এইখান থেকে দাঁড়িয়ে বলতে হয় যে ঐক্যবদ্ধ একটা পাকিস্তান নেই, সে জর্জরিত এবং সে ভারতকে আক্রমণ করতে চাইছে দুটোভাবে। আজকে সেনাবাহিনীর ভাষায় কর্নেল কুরেশি যেটা বলেছেন সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। একটা হচ্ছে কাইনেটিক ওয়ারের দিকে চেষ্টা করছে, অর্থাৎ সৈন্য সমাবেশ করিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় এবং ভারী ভারী সেলিং করছে। জম্মুতে লাস্ট 12-14 দিন ধরে যেভাবে হচ্ছে যুদ্ধবিরতি যে চুক্তি সেগুলোকে তো মান্যতা দেয়ই না পাকিস্তান, এবং ক্রমাগত সেলিং করতে থাকে, এবং পাল্টা সেলিংয়ের সামনে যখন গিয়ে পড়ে তখন তারা ডিসইনফরমেশন অর্থাৎ নন কাইনেটিক যুদ্ধ পদ্ধতি প্রয়োগ করে। সেটা ঠিক কি? সেটা হচ্ছে ডিসইনফরমেশনসকে প্রমোট করা। যেরকম বলেছে যে ভারত নাকি নিজের সীমানায় নিজে আক্রমণ করেছে, কত বড় নির্লজ্জ মিথ্যাচারিতা! এইভাবে পাকিস্তান নামে একটা কৃত্রিম রাষ্ট্র তৈরি করে গোটা বিশ্বকে এইভাবে চোখে ধুলো দিতে চায়। কিন্তু এই মুহূর্তে বিশ্বের পরিস্থিতি যে জায়গায় রয়েছে, কেউ পাকিস্তানের পাশে সেভাবে নেই। একেবারেই তাই কতটা ভাবে সুজিতদা, রয়েছে তার পাকিস্তান
ঘরে বাইরে একেবারে কোণঠাসা। বালুচ লিবারেশন আর্মি রীতিমতো বিদ্রোহী, তারা কিন্তু একেবারে বিদ্রোহ ঘোষণা করছে পাকিস্তানের বিরুদ্ধে। আবার তারপরে নিজের বিরোধী সংসদরা এইরকম মন্তব্য করছে। আরও একটা বিষয়, যেই দেশ জঙ্গিদেরকে সেখানে সেনাবাহিনীর বা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে এবং সেনাবাহিনীর যে অর্থ, সেই অর্থ কিন্তু অনেকটাই বরাদ্দ করা হয় এই ধরনের জঙ্গিদেরকে প্রশ্রয় দেওয়ার বা তাদেরকে লালন করার পেছনে, সেই দেশের এই রকম কোণঠাসা পরিণতি, তারা কতটা লড়াই করতে সক্ষম হবে বাইরের শক্তিশালী দেশের সঙ্গে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ ভারত এই বিষয়টাকে যে ছাড়বে না এবং একটা দীর্ঘস্থায়ী এর যে একটা ফয়সলা করবে, হেস্তনেস্ত করবে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। পাকিস্তান রাষ্ট্রটা কিভাবে থাকবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নে পাকিস্তানের রিজার্ভে যা রয়েছে 6 মাস ধরে শাহবাজ শরীফ কিন্তু একটা চেষ্টা চরিত্র করে পৃথিবীর প্রায় অনেক দেশে ঘুরে নানা রকম ফান্ড জোগাড় করেছে। সৌদি আরব, কাতার থেকে ফান্ড এসছে ক্লাইমেটিক বিষয়ের উপর, অর্থাৎ কোথাও হচ্ছে পরিবেশ, নানাবিধ বিষয়গুলোকে নিয়ে তারা কিছু ফান্ড জোগাড় করেছে। তাতে 1,25,000 কোটি টাকা তাদের বৈদেশিক ভাণ্ডারে রয়েছে। এই অবস্থায় যুদ্ধ করবে। ওই যে দিয়েছে চাইনিজ এয়ার সিস্টেম দিয়েছে, তার কারণ এখানে একটা কারণ রয়েছে। পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনীগুলোর মধ্যে পড়ে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতবর্ষে এই যে প্রকিউরমেন্ট হচ্ছে, সে S-400ই বলো বা হচ্ছে ড্রোনই বলো, যে কোনো ক্ষেত্রে প্রকিউরমেন্টের ক্ষেত্রে ভারতবর্ষের সংসদ সিদ্ধান্ত নেয়। ভারতবর্ষের প্রতিরক্ষা বিষয়ক কমিটি সেটা সিদ্ধান্ত নেয় কি অস্ত্র নেওয়া হবে, কি নেওয়া হবে না। এই নিয়ে বিভিন্ন সময় বিতর্কও হয়, কিন্তু পাকিস্তানের সংসদের এখানে কোনো ভূমিকাই নেই। পুরোটাই সেনাবাহিনী যারা জেনারেল রয়েছেন বা যিনি শীর্ষ কর্তা, তারা মোটামুটি এবং হচ্ছে প্রভূত পরিমাণে এরা হচ্ছে সমস্ত এই প্রকিউরমেন্ট অর্থাৎ কেনার সময় তারা কাটমানি নিয়ে এই টাকাগুলো একেবারে পরিবারের সবাই শুদ্ধ নিয়ে কখনো ব্রিটেন, কোথাও জার্মানি, কোথাও আমেরিকাতে গিয়ে তারা থাকে। তারা দেশের কথা, মানুষের কথা কি ভাববে, সেই দেশের মানুষের যে কি করুণ পরিণতি সেই নিয়ে কি ভাববে। বাকিদেরকে হচ্ছে ওই লাহোরি চূড়ন খাইয়ে রেখে দেয়। লাহোরি চূড়ন জানো তো? লাহোরি চূড়নটা হচ্ছে এরকম একটা মিক্সচার, তার মধ্যে হচ্ছে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, আর হাম লোগ শের হ্যায়, হাম লোগ ভারত কো খা লেঙ্গে, হাম লোগ ऐसा করেঙ্গে, এই সমস্ত ধরে এক ধরনের একটা ওই লাহোরি চূড়ন, যেটাকে আমরা বলি না ওই চাটনি টাইপের গুঁড়ো, ওটা খাইয়ে রাখে। খুবই দুর্ভাগ্যজনক এটা একটা পরিস্থিতি। এই দুর্ভাগ্যকে মেনে নিতে হবে, তার কারণ প্রতিবেশী তো আর বদলানো যায় না। এটা এমনভাবে রয়েছে, কিন্তু প্রতিবেশী বদলানো যেমন যায় না, প্রতিবেশীর অবস্থা অর্থাৎ প্রতিবেশীর যেরকম হয় না, আজকে বলা হয় না জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যুগ, অর্থাৎ ডিএনএ স্ট্রাকচারও পর্যন্ত বদলে দেওয়া যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো হয়। ঠিক তেমনিভাবে পাকিস্তান নামে এই যে কনসেপ্টটা রয়েছে, যেটা একটা দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। পৃথিবীর যারা দুর্বৃত্তদের মধ্যে শিরোমণি, তাদেরকে আশ্রয় দিয়েছে, সে দাউদ ইব্রাহিম হোক, সে হাফিজ সঈদ হোক, বা সে যদি হচ্ছে আমানুল্লাহ হোক, বা সে যদি সালাউদ্দিন হোক, এই যে হিজবুল মুজাহিদিনের, তারা সকলেই জানে পাকিস্তান বলবে না, কেউ আমরা তো জানি না, তো এখানে নেই, এই নামে কোনো অ্যাড্রেস নেই, অথচ স্যাটেলাইট ফুটেজে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়। অর্থাৎ নির্জলা মিথ্যে কথাটা বলে, ছবি দেখানোর পরও তার বিশ্বাসই করতে চাইবে না। ভারতের সাজিশ, রয়ের চক্রান্ত, এগুলো হচ্ছে ওদের কমন ন্যারেটিভ। এইভাবে দেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে এবং বিদেশি শক্তিগুলোকেও, দেশগুলোকেও তারা ধোঁকা দিয়ে আসছে। এটাতে পাকিস্তান যে জায়গায় গিয়ে গাড্ডায় গিয়ে পড়েছে, আজকে তার অর্থনৈতিক অবস্থা যে জায়গায় রয়েছে, এবং ভারত কিন্তু সর্বাত্মক লড়াইয়েই রয়েছে। ভারত সর্বাত্মক, তার কারণ হচ্ছে ওয়াটার স্ট্রাইক চলছে। আজকে চন্দ্রভাগার জল সেখানে বন্ধ করা হয়েছে। পাকিস্তানের যেরকম আয়তনের 40% যেরকম বালুচিস্তান, সেখানে মাটির তলায় প্রচুর ভালো খনিজ সম্পদ রয়েছে, সেটাকে পাকিস্তান এবং চীনের মদতে সেখান থেকে এক্সট্র্যাক্ট করছে, যার একটুও ভাগ বালুচরা পায় না। অন্যদিকে চাষবাসের জন্য পাঞ্জাব এই যে প্রদেশ, সেই প্রদেশে চাষবাসটা হচ্ছে, কিন্তু সেটা হাইলি এই 6টা নদীর উপর নির্ভরশীল। 1960 সালের এই চুক্তি, ভারত এই অপারেশন সিঁদুর করার আগেই কিন্তু এই চুক্তিকে তারা বাতিল করে দিয়েছে, যে কারণে জল হয়তো পাবে,
কিন্তু সেটা জল কখন পাবে না এটা কিন্তু নির্ধারণ করবে ভারত। সুতরাং আগামী দিনে একটা কঠিন পরিস্থিতির সামনে পাকিস্তানকে দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই সমস্ত চুক্তিগুলোকে বাতিল করেছে, এখন রাগ মেটাতে গিয়ে কিন্তু সামরিক স্থাপনাগুলোতে দেখছে কোনো কিছু নয়, ফলে নানাভাবে কিন্তু দেশের সাধারণ নাগরিক যারা রয়েছে এবং বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, সে রাজস্থান সীমান্ত হোক, গুজরাট সীমান্ত হোক বা পাঞ্জাব সীমান্ত হোক, জম্মু কাশ্মীর তো বটেই, অর্থাৎ এই 4টে জায়গা এবং হরিয়ানা, এই 5টা জায়গায় কিন্তু সীমান্তবর্তী মানুষের জন্য কিন্তু একটা কঠিন পরিস্থিতি চলছে। ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে, তাদের জীবন হেল করে দেওয়ার চেষ্টা করছে এবং নানাবিধভাবে কিন্তু এই ব্যাপারটা তারা সামনে নিয়ে আসতে চাইবে এবং তারা ডিসইনফরমেশনের যে লড়াইটা করছে ভারতকে, এর বিরুদ্ধে অবশ্যই তার প্রতিবাদগুলো প্রত্যেক দিনই আমরা পাচ্ছি। বিশেষ করে বিক্রম মিশ্রি বা কর্নেল যিনি রয়েছেন এবং হচ্ছে ভূমিকা সিং, তারা কিন্তু এগুলো ক্যাটাগরিক্যালি দেখিয়ে দিয়েছেন। আমরা 2-3 দিন ধরেই এটা লক্ষ্য করছি। অর্থাৎ আগামী দিনে সর্বাত্মক এই যে লড়াইটা, এটা পাকিস্তান একটা ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। এই ব্যর্থ প্রচেষ্টা তাদেরকে যে একটা দীর্ঘস্থায়ী ক্ষতের দিকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বলার এই মুহূর্তে কোনো অপেক্ষা রাখে না। একেবারেই তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাই, জম্মু কাশ্মীরের সাম্বায় পর বিস্ফোরণের আওয়াজ, পাক ড্রোন নিক্ষেপ। যদিও বানচাল সমস্ত চেষ্টা, জম্মুতে ব্ল্যাকআউট, বিস্ফোরণ সাম্বা সেক্টরে, সক্রিয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাক মিসাইল একেবারে ধূলিসাৎ, রাজস্থানে পোখরান, পাঞ্জাব পাঠানকোটে এয়ারবেসে বাজছে সাইরেন। তবু তারই মধ্যে আরো একটা বিষয়, অর্থনীতির অন্ধকারে ডুবছে পাকিস্তান। ক্রমবর্ধমান যুদ্ধ এবং মজুদ শেষের পথে, আন্তর্জাতিক বাজারে সাহায্যের আবেদন। সমালোচনার মুখে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, শাহবাজকে বিচ্ছেন শহীদ খাট্টাক, পিটিআই এর যে এমপি তিনি, এবং পাক পার্লামেন্টের রীতিমতো তিনি কিন্তু একটা বিরোধের সম্মুখীন হচ্ছেন। দেশে নিজের জায়গাতেই কিন্তু তারা একেবারে বিরোধিতার সম্মুখীন। কি বলবেন এই বিষয়টিকে? দেখো মৌসুমে একটা জিনিস খুব পরিষ্কার, অর্থনীতির দিক থেকে ঋণের ওপর এবং বিভিন্ন ফান্ডিং এর ওপর নির্ভর করতে হচ্ছে পাকিস্তানে, এবং পাকিস্তানের অর্থনীতি মানুষের মানে যেমন না, সেই জায়গায় অর্থনীতি ভেঙে পড়েছে। ঋতব্রত দা, আওয়াজটা পরিষ্কারভাবে আসছে না, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভবপর হয়। হ্যাঁ, এবার হ্যাঁ, আসলে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ অর্থনৈতিক ক্ষেত্রে, এবং অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান একেবারে ভেঙে পড়েছে। বিভিন্ন ফান্ডিং এবং ঋণের ওপরই কিন্তু তাদের, অর্থাৎ বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সংস্থা ঋণ এবং ফান্ডিং এর ওপরই তাদের বেঁচে থাকতে হচ্ছে। ঠিক এই রকম সময়, যে সময় আগামী কিছুদিনের মধ্যে তাকে বিভিন্ন, অর্থাৎ পাকিস্তানে বিভিন্ন প্রতিনিধিকে হিসেব দিতে হবে যে বিভিন্ন ফান্ডিং, ধরো পরিবেশগত ভাবে বা অন্যান্য ক্ষেত্রে যে ফান্ডিং গুলো নেওয়া হয়েছে, আসলে সেই ফান্ডিং তো সন্ত্রাসবাদের এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছে, তার হিসেবেও দিতে হবে। সব মিলিয়ে কিন্তু একটা দুর্বিষহ অবস্থা এবং দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সুতরাং অবশ্যই এই মুহূর্তে অবশ্যই তাকে অভ্যন্তরে এই প্রশ্নের জবাব দিতে হবে। এবং আমরা একটা জিনিস জানি যে শাহবাজ শরীফের গোটা মন্ত্রিসভাটা, তারা একের পর এক যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, সেটা তাদের বিদেশ মন্ত্রী, সেটা তাদের প্রতিরক্ষা মন্ত্রী, যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, যে মন্তব্যগুলো করছেন বিভিন্ন বিদেশি মিডিয়ায়, সেই নিয়েও কিন্তু তাদের সমালোচিত হতে হচ্ছে। আসলে মূল সমস্যাটা হচ্ছে যে সাধারণ মানুষ, সাধারণ জনগণ এবং গণতন্ত্রের যে ভিত্তি, সেই ভিত্তিভূমিটা যেহেতু কেঁপে গিয়েছে, সেই জন্যই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের আভ্যন্তরীণ যে সমস্ত ক্ষোভ আছে, সেই ক্ষোভগুলো বিভিন্ন রাজনীতিবিদ, তারা যেহেতু তারা জনপ্রতিনিধি, সেহেতু তাদের মুখ থেকে এবার বেরিয়ে আসছে, এবং তাদেরও না বলে কোনো উপায় নেই, কারণ তাদের জবাব দিতে হচ্ছে প্রতিনিয়ত সাধারণ মানুষকে, এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন পাকিস্তানের কি অবস্থা। এবং এই যুদ্ধ এবং সন্ত্রাসের পেছনে কোথাও যেন পাকিস্তানের, বিশেষ করে আমরা জানি বালুচিস্তান তারা আলাদা হতে চাইছে, এইদিকে সিন্ধু প্রদেশ তারাও আলাদা হয়ে যেতে চাইছে। মূলত কিন্তু পাকিস্তানের পাঞ্জাব
সেইখানেই কিন্তু এদের মানে সবচেয়ে বেশি প্রভাবশালীরা রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে গোটা পাকিস্তানের মানে কোথাও খনিজ পদার্থ, কোথাও প্রাকৃতিক বিভিন্ন বিষয়, বিভিন্ন পণ্য, এইগুলোকে তারা ক্রমশ এক্সপ্লয়েট করছে এবং যে কারণে নিষ্পেষিত হচ্ছে গোটা পাকিস্তানের মানুষ। সুতরাং পাকিস্তানে আজকে এমনকি যে পাঞ্জাবে পাকিস্তানি সংখ্যাগরিষ্ঠ রাজনীতিবিদ যেখান থেকে এসেছেন, প্রভাবশালীরা যেখানে আছেন, সেখানেও তাদের জবাব দিতে হচ্ছে। এক কথায় পাকিস্তান একদিকে যেমন সন্ত্রাসবাদের সপক্ষে সওয়াল করছে, সন্ত্রাসবাদকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভারতের বিরুদ্ধে বিষাদগার করছে, অন্যদিকে কিন্তু নিজের ঘর ঠিক নেই। বাংলায় একটা কথা বলে, যখন কেউ কাচের ঘরে থাকে, কাচের ঘরে থেকে ইট ছুটতে নেই। আজকে সেই দশাই হয়েছে পাকিস্তানে এবং যত সময় গড়াবে ততই কিন্তু যে উপসর্গগুলো দেখা দিয়েছে এই মুহূর্তে পাকিস্তানে, সেগুলো কিন্তু আরো পরিষ্কার হয়ে উঠবে। আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। আমরা সবাই জানি যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি সেদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিরোধী নেতা এবং বিশ্ববন্দিত ক্রিকেটার ইমরান খান, তার উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। সুতরাং সেখানে গণতন্ত্র কাঁদছে এবং গণতন্ত্র কাঁদছে, তথ্য কাঁদছে, সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। যত দিন যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়ছে, তার মধ্যেও সন্ত্রাসবাদী আগ্রাসী মনোভাব নিয়ে পাকিস্তান এগিয়ে চলছেন। সেই জন্য তাকে তো এই জবাব দিতেই হবে। এখন মানুষ তাকে প্রশ্ন করছে, এরপর কিন্তু আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। অর্থাৎ পাকিস্তানের ভেতরেই বিদ্রোহ যে বিভিন্ন প্রদেশে আমরা দেখেছি, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান আর্মি অর্থাৎ PLA, বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা লড়াই করছে। এবার যত সময় গড়াচ্ছে কিন্তু সাধারণ মানুষও খেপে যাচ্ছে। সুতরাং দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, সেই দেশের মানুষ যে যন্ত্রণায় থাকে, সেই অসহনীয় যন্ত্রণা থেকেই কিন্তু ক্ষোভ সঞ্চারিত হবে এবং এই ক্ষোভ থেকেই কোথাও বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে বলে ইতিমধ্যে শাসক অর্থাৎ খোদ শাহবাজ শরীফের দলেই কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে। মৌসুমী, একেবারে তাই, এবং এই জন্যই বোধহয় শাহবাজকে কাপুরুষ বলে কটাক্ষ করেছেন বিরোধী PTI এর MP শহীদ খাট্টাক। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাই, শাহবাজকে বিঁধলেন শহীদ খাট্টাক, PTI এর MP। পাক পার্লামেন্টে একেবারে সমালোচিত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।